নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ২৬-এর ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দলনেতা, শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত ২৫, আহত বহু। আহতরা হাসপাতালে ভর্তি। ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির। দক্ষিণ ২৪ পরগনার খড়িবাড়িতে ২ যাত্রীবাহী বাসের রেষারেষি, মহিলা ও শিশু মিলিয়ে মোট আহত ৬০ থেকে ৭০ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। এসএসকেএমে নাবালিকা শ্রেয়তাহানির ঘটনায় এমএসভিপির কাছে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কিভাবে ঢুকলো অভিযুক্ত, সমস্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের। অভিযুক্ত পুলিশের কাছে স্বীকারও করেছে যে মদ্যপ অবস্থায় তিনিই এই জঘন্য কাজটি করেছেন। নীতিশের নেতৃত্বে বিরোধীদের হারাবে এনডিএ। বিহারের সমস্তিপুরে জনসভায় বললেন প্রধানমন্ত্রী। যদিও ভোটের পরও নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা স্পষ্ট করেননি মোদী। বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। সঙ্গে সঙ্গেই বিরোধী মহাজোটের তরফে এনডিএকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, আমাদের মুখ তো তেজস্বী, আপনাদের দুলহাকে। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। মোদী বললেন, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও ভোটের পরও নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা স্পষ্ট করেননি মোদীও। শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে মোদী বলেন, বিহারের এমন কোনো প্রান্ত নেই যেখানে এনডিএ সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি। এত আলোতে লণ্ঠনের কি দরকার? প্রধানমন্ত্রীর সাফ কথা, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতের সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রীর মন্তব্য স্পষ্ট, বিহারে এনডিএর নেতা নীতিশ কুমারই, তবে ভোটের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটার ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি। বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে এনডিএ। বিধায়ক সংখ্যার নিরিখে জেডিইউ এর থেকে অনেক শক্তিশালী বিজেপি। তা সত্ত্বেও নীতিশকে মুখ্যমন্ত্রী রাখা হচ্ছে জোটের স্বার্থে। বিহার বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল, আসন্ন নির্বাচনে আর নীতিশকে মুখ না করে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হোক, বা আগে থেকে মুখ ঘোষণা না করে ভোটের পর আসনের ভিত্তিতে ঠিক করা হোক কে মুখ্যমন্ত্রী হবে। কিন্তু লোকসভায় বিজেপির খারাপ ফল হওয়ায় গেরুয়া শিবির এখন নীতিশ নির্ভর। সম্ভবত সেই কারণে ভোটের আগে নীতিশকে চটাতে চাইছেন না প্রধানমন্ত্রী। তাছাড়া নীতিশের ওপর আস্থা রাখার আরও কারণ রয়েছে। তেজস্বী যাদব এবার বিহারের যাদব মুসলিমদের পাশাপাশি নীতিশের কোর ইবিসি ভোট ব্যাংক ভাগ বসাতে চাইছেন। সেই লক্ষ্যে মাজির ছেলে মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। তেজস্বী অতি পিছড়া, ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নীতিশকে আর মুখ্যমন্ত্রী করবে না। তার দলও ভোটের পর গুরুত্বহীন হয়ে যাবে, যার ফলে এই ইবিসি ভোটারদের একাংশ এনডিএর থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী মোদী সম্ভবত প্রকাশ্যে নীতিশকে এনডিএর নেতা হিসেবে ঘোষণা করে দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। যোগী রাজ্যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা, প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো এক সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একটি হোটেলের সামনেই আচমকাই ওই সাংবাদিকের উপরে চড়াও হন দুষ্কৃতীরা। যোগী রাজ্যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা, প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো এক সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একটি হোটেলের সামনে আচমকাই ওই সাংবাদিকের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথারি ছুরির কোপ দেওয়া হয় ওই সাংবাদিকের ওপর। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মৃত সাংবাদিকের নাম লক্ষ্মীনারায়ণ সিং ওরফে পাপ্পু। তার বয়স ৫৪ বছর। বৃহস্পতিবার তিনি প্রয়াগরাজের সিভিল লাইন্স এলাকার হোটেল হর্ষের সামনে ছিলেন। তখনই আচমকাই পাপ্পুর ওপরে চড়াও হয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় ওই সাংবাদিককে। গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে নিয়ে যাওয়া হয় স্বরূপ রানী নেহেরু হাসপাতালে, কিন্তু ন্যূনতম চিকিৎসার সুযোগটুকুও মেলেনি। হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকেরা পাপ্পুকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু আচমকা কেন এমন মর্মান্তিক পরিণতি হলো ৫৪ বছর বয়সী সাংবাদিকের? খুনের নেপথ্যে এখনো কোনো মোটিভ খুঁজে পাননি তদন্তকারীরা।
অ্যাডিশনাল ডেপুটি কমিশনার জানান, প্রয়াত সাংবাদিক পাপ্পু হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট অশোক সিং এর ভাইপো ছিলেন। কিন্তু পাপ্পুকে কেন খুন করা হলো তার উত্তর নেই পুলিশের কাছে। ভর সন্ধ্যায় পাপ্পুর এমন মর্মান্তিক পরিণতি কেন হলো তা নিয়ে সুবিচার চায় পরিবার। তারা চান খুনিদের কঠোর শাস্তি হোক। পুলিশ সূত্রে জানানো হয়, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের পাকড়াও করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতেই পুলিশের তল্লাশিতে ধরা পড়ে খুনের মূল অভিযুক্ত বিশাল। পালাতে গিয়ে এনকাউন্টারে জড়িয়ে পড়ে সে। পায়ে 3টি গুলি লাগে তার। আপাতত বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও 2 সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ চব্বিশ পরগনার খড়িবাড়িতে 2 যাত্রীবাহী বাসের রেষারেষি। কলকাতাগামী 2 বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় মহিলা এবং শিশু মিলিয়ে আহত হয়েছেন 60 থেকে 70 জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ভোররাতে বাস দুর্ঘটনার সাক্ষী থাকল খড়িবেড়িয়া। ডায়মন্ড হারবার রোডের উপর দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। 2 যাত্রীবাহী বাসের রেষারেষি ও পরপর ধাক্কার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ঘটনার পরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জনরোষ দেখা যায়। পরে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। দক্ষিণ চব্বিশ পরগনার খড়িবাড়িতে 2 যাত্রীবাহী বাসের রেষারেষি। কলকাতাগামী 2 বাসের রেষারেষির জেরেই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় 60 থেকে 70 জন আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মহিলা ও শিশুও রয়েছে আহতদের মধ্যে। 2 বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার চরকতলায়। SD 8 রুটের একটি বাস অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ। রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। এই ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছিল। বাস চালককে ঘটনার পর থেকে আর পাওয়া যায়নি। এদিকে রাজ্যের বাইরে শুক্রবার ভোররাতে আরও একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ হারান প্রচুর মানুষ। যাত্রী বোঝাই বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। হাই নিউজ নেটওয়ার্ক। সুন্দরবন নামটা শুনলেই ত্রস্ত হয়ে থাকতে হয় ভয়। কারণ এখানে পদে পদে থাকে বিপদ। জলে কুমির, ডাঙায় বাঘ। জঙ্গলে ঘেরা এই অঞ্চলে সাধারণ মানুষদের বিশ্বাসের জায়গা বনবিবি। এই বনবিবির রয়েছে এক অলৌকিক ইতিহাস। সুন্দরবনের বিস্তীর্ণ জঙ্গল শুধু বাঘ, নদী আর গরান গেওয়ান নয়। এই অরণ্যের প্রত্যেকটি কোণে মিশে আছে বিশ্বাস, ভক্তি আর লোককথার এক দীর্ঘ ইতিহাস। দক্ষিণ রায়ের পাশাপাশি এখানকার মানুষ আজও পুজো করেন বনবিবির। বিশ্বাস, তিনি দক্ষিণ রায়ের ক্রোধ থেকে রক্ষা করেন সুন্দরবনবাসীকে। লোকমুখে প্রচলিত বনবিবির কাহিনী শতাব্দী প্রাচীন। সুন্দরবনের ব্যাঘ্র সংকুল অঞ্চল বলেই দক্ষিণ রায়কে এখানে বাঘরূপে পুজো করা হয়। কথিত রয়েছে, যশোরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনে ছিলেন দক্ষিণ রায়। কোথাও আবার তাকে দেবতার রূপেও দেখা যায়। তবে ভাটির দেশে বনবিবি দেবীর আদলেই তার পুজো প্রচলিত। এক পুরনো লোককথা বলছে, সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে এক বিধবা মহিলা ও তার ছোট্ট ছেলে দুঃখে বাস করত। বাপহারা দুঃখের 2 কাকা ধনা ও মনা একদিন তাকে নিয়ে গিয়েছিল মধু সংগ্রহে। বনে যাওয়ার আগে মা তাকে সতর্ক করে বলেছিলেন, বিপদে পড়লে বনের আরেক মা বনবিবিকে স্মরণ করতে, তিনিই তোর রক্ষা করবেন। বনে তখন রাজত্ব দক্ষিণ রায় ও গাজী আউলিয়ার। গাজী ছিলেন সাধু প্রকৃতির, কিন্তু দক্ষিণ রায় ছিলেন অহংকারী ও দাপুটে বাঘরূপী দেবতা। এই 2 দেবতার মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। একদিন রাতে দক্ষিণ রায় স্বপ্নে এসে ধনা ও মনাকে আশীর্বাদ দেন মধু ও ধন সম্পদে সমৃদ্ধ হওয়ার জন্য। তবে শর্ত রাখেন, দুঃখেকে তাকে উৎসর্গ করতে হবে, না হলে নৌকা ডুবিয়ে দেবেন। লোভে পড়ে কাকা 2 জন রাজি হয়ে যায়। পরদিনই তারা দুঃখেকে ছল করে এক নির্জন দ্বীপে ফেলে আসে। একলা দুঃখে যখন বুঝতে পারে তাকে বলি দেওয়া হয়েছে, তখনই মনে পড়ে মায়ের কথা, বিপদে বনের মাকে ডাকবি। কাঁদতে কাঁদতে সে বনবিবিকে স্মরণ করে। আর ঠিক তখনই এক দীপ্তিময় দেবী এসে দাঁড়ান তার সামনে। এক হাতে খোলা তলোয়ার, অপরূপ তার রূপ।
দুঃখের মুখে ঘটনার বর্ণনা শুনে বনবিবি ক্রোধে ফেটে পড়েন। সঙ্গে সঙ্গেই ভাই শাহ জংলিকে আদেশ দেন রণসাজে সজ্জিত হতে। শাহ জংলি অল্প সময়ে দক্ষিণ রায় ও গাজী আউলিয়াকে বনবেবীর সামনে এনে হাজির করান। বনবেবীর সামনে পরাস্ত হয়ে দক্ষিণ রায় অবশেষে তার বশ্যতা স্বীকার করে নেন। এই কারণেই আজও বনবেবীর মূর্তির পাশে থাকে এক ছোট্ট ছেলের প্রতিমা। সেই দুঃখে সেই বাফারা শিশুটির মতোই সুন্দরবনের প্রত্যেকটি জীবজন্তু ও মানুষের রক্ষক বলে মনে হয় বনবিবিকে। সুন্দরবনের বহু অঞ্চলে আজও বনবিবি, শাহ জংলি ও দক্ষিণ রায়ের একত্রে পূজা হয়। কোথাও তারা মানুষ রূপে, কোথাও বা বাঘ রূপে আরাধ্য। দুঃখের উপস্থিতিও শাহ জংলির যুদ্ধরূপ আজও স্মরণ করিয়ে দেয় সেই গাথাকে, যেখানে বিশ্বাসী শেষ পর্যন্ত জিতেছিল ভয়কে। হাই নিউজ নেটওয়ার্ক। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানেই আলো মণ্ডপে থিমের বৈচিত্র্য, কিন্তু গত কয়েক বছরে জগদ্ধাত্রীর অঙ্গসজ্জায় শোলা সাজেও এখন থিমের ছোঁয়া। প্রতিমা চালচিত্রে শোলা সাজে রামায়ণ মহাভারতের মতো পৌরাণিক কাহিনী থেকে বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাংলা স্থাপত্য, বিষ্ণুপুরের ডোকরা, টেরাকোটার মতো হরেক রকমের থিমের বন্যা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলো মণ্ডপে থিমের বৈচিত্র্য, কিন্তু গত কয়েক বছরে জগদ্ধাত্রীর অঙ্কসজ্জায় শোলার সাজেও এখন থিমের ছোঁয়া। প্রতিমার চালচিত্রে শোলার সাজে রামায়ণ মহাভারতের মতো পৌরাণিক কাহিনী থেকে বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাংলা স্থাপত্য, বিষ্ণুপুরের ডোকরা, টেরাকোটা, বৃক্ষরোপণের মতো হরেক থিমের বন্যা, যা দেখে দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। জগদ্ধাত্রী পুজোর আগে গঙ্গা তীরবর্তী শহরের অলিতে গলিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। বর্ধমানের বনকাপাসী থেকে আসা শয়ে শয়ে শিল্পীরা দিন রাত এক করে নতুন নতুন শিল্পকলা ফুটিয়ে তুলতে ব্যস্ত। এক পুজো উদ্যোক্তার দাবি, বছর 3-4 ধরে এই শিল্পকলায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে চন্দননগরে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই নতুন নতুন আলোর থিম, সঙ্গে সাবেকি প্রতিমা, তার সঙ্গে শোলা সাজে এখন থিমেরও ছোঁয়া। এসবের টানেই জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশ থেকেও পর্যটকের ভিড় উপচে পড়ে গঙ্গা লাগোয়া প্রাচীন এই ঐতিহাসিক শহরে। এর সঙ্গে তো এখানকার প্রতিমা নিরঞ্জনে আলো ঝলমলে শোভাযাত্রায় রয়েছেই। ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর মিলিয়ে কম বেশি 180টি পুজো চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে। সব বারোয়ারিতেই এখন তাই চূড়ান্ত ব্যস্ততা। বিগত কয়েক বছর ধরেই এই শোলার সাজেও এসেছে অভিনবত্বের ছোঁয়া। বর্ধমানের শিল্পীদের নৈপুণ্যে মায়ের অঙ্কসজ্জাতেও লেগেছে থিমের বৈচিত্র্য। বর্ধমান জেলার কাটোয়া এলাকার বনকাপাসী গ্রাম থেকে চন্দননগরে এসেছেন শিল্পীরা। চলছে দিন রাত এক করে কাজ। মধ্যাঞ্চল বারোয়ারির এবার প্রতিমার অঙ্কসজ্জার থিম বিষ্ণুর দশাবতার। 12 মাসের উৎসবগুলিকে তুলে ধরা হচ্ছে কুণ্ডুখার দালানের অঙ্কসজ্জায়। প্রত্যেকটি উৎসবকেই এবার মা জগদ্ধাত্রীর চালচিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মাইথোলজির ওপর চালচিত্র করতে। এছাড়াও বাংলার স্থাপত্য ও বিষ্ণুপুরের ডোকরাকে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন মণ্ডপের মধ্যে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ এই বিষয়ে জানাচ্ছেন, বিগত 4 বছর ধরে মায়ের অঙ্গসজ্জায় শোলার সাজে থিমের বৈচিত্র্যের প্রভাব বেশি করে বাড়তে শুরু করেছে। কখনো রামায়ণ, কখনো মহাভারত, কখনো আবার পুরাণের বিভিন্ন কাহিনী, আরও অনেক থিম হচ্ছে। তাতে মায়ের রূপ যেন আরও খুলছে। 2021 সালে যখন করোনার সময় শোভাযাত্রা হয়নি, তখন থেকেই মায়ের অঙ্গসজ্জার থিম বৈচিত্র্যের কাজে পুজো কমিটিগুলি খরচ বাড়াতে শুরু করে। তারপর দেখা যায় এই শিল্পকলার প্রতি বহু মানুষ আকৃষ্ট হচ্ছে। বর্ধমানের বনকাপাসী থেকে শোলা শিল্পীদের দল এসেছে চন্দননগরে। তাদের মধ্যে অন্যতম শিল্পী আকাশ পাল, তিনি এবার প্রায় 20টি প্রতিমার অঙ্গসজ্জার কাজ করছেন। তিনি জানাচ্ছেন, প্রথাগত সাজের পাশাপাশি অঙ্গসজ্জায় থিমের কাজও বেড়ে চলেছে।
আমাদের গ্রাম থেকে অনেক শিল্পী আসছেন এখানে কাজ করতে। দিনে দিনে এখানে এই সোলার থিমের চাহিদাও বাড়ছে জগদ্ধাত্রী পুজোয়। হাই নিউজ নেটওয়ার্ক। আলোর শহর চন্দননগরের খ্যাতি বিশ্বজোড়া। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার আলোর সাজে দেখা যাবে ভারতের গর্ব। এবারের থিম মহাকাশ, মহাকাশচারী এবং ভারতীয় বৈজ্ঞানিকদের মহাকাশ অভিযান। আলোর শহর চন্দননগরের খ্যাতি বিশ্বজোড়া। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের অনন্য আলোকসজ্জা দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষজনেরা। আলোর শহরে এবার মহাকাশ ভাবনা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার আলোর সাজে দেখা যাবে ভারতের গর্ব। প্রতি বছর জগদ্ধাত্রী পুজো ঘিরে আলোর মায়াজালে মোড়া এই শহর এবারে এক বিশেষ ভাবনাকে আলোকিত করতে চলেছে। এবারে থিম মহাকাশ, মহাকাশচারী এবং ভারতীয় বৈজ্ঞানিকদের মহাকাশ অভিযান। চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পী অসীম দে জানান, আমরা এবারে আলোকসজ্জার মাধ্যমে দেখাতে চলেছি মহাকাশচারীদের জীবনযাত্রা, তাদের গবেষণা ও মহাকাশে কাজ করার অভিজ্ঞতা। একই সঙ্গে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে কিভাবে ভারতের মাটি থেকে এক মহাকাশযান যাত্রা শুরু করে অসীম মহাশূন্যের উদ্দেশ্যে। তিনি আরও বলেন, আজ ভারত বৈজ্ঞানিক ও সামরিক ক্ষেত্রে দ্রুত অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানীরা দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছেন। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য এখন বিশ্বের গর্বের বিষয় হয়ে উঠেছে। আমাদের আলোকসজ্জা সেই গর্বেরই প্রতিফলন। চন্দননগরের এবারের আলোকসজ্জা তাই শুধু শোভা নয়, পুজোর সাজের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও দেশের গর্বের প্রতীক হয়ে উঠতে চলেছে এই আলোকসজ্জা। চন্দননগর দেখতে চলেছে আলোর ভাষায় বলা এক মহাকাশ কাব্য। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় স্বার্থ নয়, ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনেই রুশ তেল কেনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে নাকি ভারত। সূত্রে খবর, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে নাকি রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দেবে ভারত। জাতীয় স্বার্থ নয়, ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনেই রুশ তেল কেনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে ভারত। বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দেবে ভারত। সরকারি বেসরকারি সমস্ত সংশোধনাগারগুলি নাকি রুশ তেল কেনার পরিমাণ অনেকখানি কমিয়ে দেওয়ার পথে হাঁটছে। তবে সরকারিভাবে এই ইস্যুতে কিছু জানানো হয়নি। দিন কয়েক আগে ট্রাম্প দাবি করেছিলেন ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে ফোন কলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনো ফোনালাপ আদতেই ঘটেনি। তবে দিওয়ালি উপলক্ষে মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে দিওয়ালির অনুষ্ঠানে ট্রাম্প দাবি করলেন রুশ তেল কেনা নিয়ে মোদি ফের আশ্বাস দিয়েছেন তাকে। পুরোপুরি বন্ধ নয়, রুশ তেল কেনা কিছুটা কমিয়ে দেবে ভারত, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের কথায়, আমার মতো মোদিও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাক, তাই ওরা আগের থেকে রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে, আগামী দিনেও কমাবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরদিনই সামনে এসেছে রয়টার্সের রিপোর্ট। সেখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে বড় রুশ তেলের ক্রেতা রিলায়েন্স নাকি অনেকখানি কমিয়ে দেবে রুশ তেল কেনার পরিমাণ। সেরকম হলে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধও করে দিতে পারে তারা। সরকার নিয়ন্ত্রিত সংশোধনাগারগুলিও একই পথে হাঁটতে পারে বলেই রয়টার্সের দাবি। উল্লেখ্য, বুধবারই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। আগেই তাদের ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইংল্যান্ড। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে রয়টার্সের রিপোর্ট। সংবাদ সংস্থার দাবি, যে দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেখান থেকে যেন কোনো মতে তেল আমদানি না হয় সেটা নিশ্চিত করতে চাইছে ভারত। সেই কারণেই কমাতে পারে ভারতের রুশ তেল কেনার পরিমাণ। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের পণ্যের উপর 155% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা চীনেরও বার্তা ছিল,
ভুল সূত্রে আলোচনায় বসার। অবশেষে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মুখোমুখি দেখা হতে চলেছে আগামী সপ্তাহে। চীনের পণ্যের ওপর 155% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্ক প্রকোপ এড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ছিল, আগামী 1 নভেম্বরের মধ্যে বৈঠকে বসতে হবে। পাল্টা চীনেরও বার্তা ছিল ভুল সূত্রে আলোচনায় বসার। সেই সঙ্গে হুঁশিয়ারিও ছিল, তা না হলে চীন যা করার করবে। অবশেষে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মুখোমুখি দেখা হতে চলেছে আগামী সপ্তাহে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, শুক্রবার থেকে এশিয়া সফর শুরু করবে ট্রাম্প। ওই দিন তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। তবে এই সফরেই তিনি যাবেন দক্ষিণ কোরিয়ায়। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী আগামী 30 অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াতেই আমেরিকার প্রেসিডেন্ট দেখা করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। গত 22 অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ায় তাদের দেখা হতে চলেছে। আমেরিকা ও চীনের সম্পর্ক খুব ভালো বলেও দাবি করেছিলেন তিনি। বলেছিলেন, দুই দেশেরই উপকার হয় এমন উপায় খুঁজে বার করা হবে। অবশেষে সামনে এলো সমাধানের লক্ষ্যে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতের দিন। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে 3 দিনের এশিয়া প্যাসিফিক কোঅপারেশন সামিট হবে আগামী 30 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত। সেখানেই দেখা হচ্ছে দুই রাষ্ট্রপ্রধানের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।